আজকে প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলায় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যারের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 11-এ প্রাথমিক যে ৩২,০০০ চাকরি বাতিল মামলাটি তার গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে দুপুর ২টোর পর থেকে লাঞ্চের পরে। তো এই মামলায় আজকে মূলত চাকরিহারা শিক্ষক বা যাদের চাকরি বাতিল হয়েছিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশে, সেই সমস্ত শিক্ষকদের হয়ে বলেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। তিনি মোটামুটি আজকে বলেছেন, প্রায় বলা যেতে পারে ২ ঘন্টা সময় ধরে তিনি বলেছেন। তো আজকের শুনানি কি হলো? তো প্রাথমিক শিক্ষক যাদের চাকরি চলে গিয়েছিল সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের ফলে, তাদের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ ব্যানার্জি আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কি আর্গুমেন্ট করলেন, সেই আর্গুমেন্টের ডিটেলস এবং অনারেবল জাস্টিসরা কি মন্তব্য করলেন, সেই সমস্ত কিছু সংক্ষেপে এই ভিডিওতে বলার চেষ্টা করছি এবং এই মামলার পরবর্তী শুনানি কবে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওর লেন্থ একটু বড় হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি ভালো করে একটু শুনবেন এবং দেখবেন। এই ভিডিওতে আমি ডিটেলসে বলার চেষ্টা করব। তো প্রথমেই আইনজীবী কল্যাণ ব্যানার্জি কিছু লিস্ট অফ ডেটস তিনি দেখালেন। যেমন তিনি 23 অগাস্ট 2010-এর এনসিটির একটি নোটিফিকেশন দেখালেন, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড করা ছিল। এরপরে 12 নভেম্বর 2014-এ এনসিটির আরেকটি নোটিফিকেশন দেখালেন, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশনকে রিল্যাক্স করার প্রভিশন এনসিটি এনেছিল। এরপরে 9 এপ্রিল 2015-র এমএইচআরডির একটি নোটিফিকেশন দেখালেন, যেখানে আরটি অ্যাক্টের 23-র সাবসেকশন 2তে রিল্যাক্স দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে 1 to 5-এর যে প্রাথমিক টিচার তাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন, সেই মিনিমাম কোয়ালিফিকেশনে আপ টু 31 মার্চ 2016 অবধি। এবার আইনজীবী কল্যাণ ব্যানার্জি যে বক্তব্য রাখেন যে লার্নেড সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ সিঙ্গেল জাজ এই যে এগুলোকে তিনি দেখেননি। এই যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল আনট্রেন্ড ক্যান্ডিডেটদের নিয়োগে, এই বিষয়টা তিনি দেখেননি। এরপর বিচারপতি কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করেন যে এই রিল্যাক্সেশন ব্যাপারটা কি। তখন আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন যে মাই লর্ড, একজন আনট্রেন্ড ক্যান্ডিডেটও নিয়োগে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু তাকে নিয়োগের পরে ট্রেনিং করে নিতে হবে, এইটাই হচ্ছে রিল্যাক্সেশন। এবং তারপরে তিনি সাবসিকুয়েন্টলি এটাও বলেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের এটা নিয়ে একটি অর্ডার ছিল চিন্ময় দলুই মামলায়, যেখানে কলকাতা হাইকোর্ট আনট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে প্রাথমিক 2016 নিয়োগে পার্টিসিপেট করার অনুমতি দিয়েছিলেন। তারপরে 2016 সালের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটি দেখালেন আইনজীবী, যেখানে 42,949টি ভ্যাকান্সিতে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরে তারা রুল 2016 জারি করে। এরপরে যে কোয়ালিফিকেশনের কথা প্রাথমিক পর্ষদের যে নোটিফিকেশনে লেখা ছিল সেটা দেখান। সেখানে যেটা বলা ছিল যে যারা নন ট্রেন প্রার্থী তারাও পরীক্ষায় মানে অংশগ্রহণ করতে পারবেন বা তারাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু চাকরি পাওয়ার পরে 2 বছরের মধ্যে তাদের ডিএলএড করতে হবে। অর্থাৎ এইটা খুবই গুরুত্বপূর্ণ বলে কিন্তু দাবি করেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। তিনি যেটা বলেন যে লার্নেড সিঙ্গেল জাজ এর জাজমেন্টে এই যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন জারি করেছিল, সেটার কোনো কিন্তু উল্লেখই নেই। এই যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল আনট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে, তারপরে বলা হয়েছিল যে তারা অ্যাপয়েন্টমেন্ট পেলে 2 বছরের মধ্যে তাদেরকে ডিএলএড করতে হবে। অর্থাৎ তার যে ক্লায়েন্ট তারা অ্যাপয়েন্টেড পেয়েছিলেন এবং সাবসিকুয়েন্টলি তারা ট্রেনিং কমপ্লিট করেছিলেন, কিন্তু যারা পিটিশনার তারা চাকরি পাননি, ফলে তারা এখন আর এই নন ট্রেন্ড এর বেনিফিট পেতে পারেন না। এরপরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি কত লক্ষ অ্যাপ্লিকেশন করেছিলেন, অর্থাৎ কত অ্যাপ্লিকেশন করেছিলেন 2016 সালের নিয়োগে, তারপরে কিভাবে ভাইভা ভয়েস নেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলেন। বিষয়গুলো নিয়ে বলেন বলতে গেলে ডেটসগুলো তিনি বলতে থাকেন এবং তিনি যেটা বলেন যে এই যে সিলেকশন প্রসেসের ভাইভা ভয়েস বা এই যে সিলেকশন প্রসেস, এটা হয়েছিল পার্টিকুলার ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন প্রসেস হয়েছিল এটা, এবং ফেব্রুয়ারি 2017 থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ডিপিএসসি থেকে। তারপরে 3 অগাস্ট 2017-তে
এই যে আনট্রেন্ড ইন সার্ভিস ক্যান্ডিডেটদেরকে ট্রেনিং করানোর জন্য কিন্তু পার্লামেন্ট থেকে 8টি অ্যাক্টকে অ্যামেন্ড করা হয়েছিল এবং 31 মার্চ 2019-এর মধ্যে তাদের ট্রেনিং সম্পন্ন করার কথা বলা হয়েছিল। অতএব এই জায়গায় আইনজীবী কল্যাণ ব্যানার্জি যেটা প্রথম থেকে বলতে চাইছিলেন যে আনট্রেন্ড ক্যান্ডিডেট তার যে ক্লায়েন্ট তারা চাকরি পেয়েছিল প্রাথমিকে, যাদের বিরুদ্ধে মূলত মামলা ফাইল করেছিলেন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে কিছু পিটিশনার, এবং তার ফলে যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আনট্রেন্ড ক্যান্ডিডেটরাও যে বসার যোগ্য ছিল প্রাথমিক 2016 সালের নিয়োগে, এই বিষয়টাই মূলত তিনি দেখাতে চাইছিলেন। এবং সাবসিকুয়েন্টলি আনট্রেন্ড ক্যান্ডিডেটরা চাকরি পাওয়ার পরেও যে ট্রেনিং কমপ্লিট করে নিয়েছিলেন সেটাই দেখাতে তিনি চাইছিলেন। এই সময় মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করেন যে এই যে আনট্রেন্ড ক্যান্ডিডেটরা রিল্যাক্সেশন পেয়ে পার্টিসিপেট করেছে, এই বিষয়টা নিয়ে কি কেউ চ্যালেঞ্জ করেছে বা এই বিষয়টা নিয়ে কি কেউ ডাউট করেছিল বা কোর্ট কি এমন কোনো মন্তব্য করেছিল এই যে আপনাদের ট্রেনিং এর ব্যাপারটা নিয়ে? আইনজীবী কল্যাণ ব্যানার্জি তখন বলেন যে মাই লর্ড, কোর্ট বলেছিল আমরা আনট্রেন্ড। তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বলেন বোথ দ্য গ্রুপ আর আনট্রেন্ড, অর্থাৎ যারা পিটিশনার তারাও আনট্রেন্ড, আপনারাও আনট্রেন্ড। মূলত আপনাদের বাদ দেওয়া হয়েছে ফল্টি অ্যাপটিটিউড টেস্টের জন্য। এই তো কেস মূলত। তখন আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন যে মাই লর্ড, দিস ইজ দ্য কেস। তখন মহামান্য বিচারপতি বললেন যে তাহলে তো রিল্যাক্সেশনের গ্রাউন্ডে আপনাদের চাকরি বাতিল হয়নি, তাহলে রিল্যাক্সেশনের বিষয়টা শুধু এই জায়গাটাই বলার প্রয়োজনীয়তাটা কি? তখন আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন যে কোর্ট এই রিল্যাক্সেশনের নোটটাই গ্রহণ করেনি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে আনট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে পার্টিসিপেট করার বিষয়টাও বলা হয়েছিল, সেটাও কোর্ট কিন্তু উল্লেখ করেনি। তখন মহামান্য বিচারপতি বললেন ঠিক আছে। এরপরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বললেন যে লার্নেড সিঙ্গেল বেঞ্চ এটা উল্লেখই করেনি যে আনট্রেন্ড টিচাররা অ্যাপ্লাই করতে পারবে এবং তারা চাকরি পেলে 2 বছরের মধ্যে ট্রেনিং করবে। এরপর আইনজীবী কল্যাণ ব্যানার্জি যেটা বললেন যে মার্চ 2019-এ তারা ডিএলএড যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের পরীক্ষা দেন এবং সাবসিকুয়েন্টলি তারা সার্টিফিকেট পান। নভেম্বর 2019-এ তাদের ট্রেনিং কমপ্লিট হওয়ার জন্য তাদের বেনিফিট দেওয়া হয়, তাদের স্যালারি বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি হয়। ডিসেম্বর 2019-এ তাদের সার্ভিস কনফার্মড হয় কনসার্ন ডিপিএসসি থেকে। এরপরে তিনি বলেন যে মাই লর্ড, 2016-র নিয়োগ প্রক্রিয়া, 2017 সালের চাকরি, 2019 সালে আমরা ট্রেনিং কমপ্লিট করে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির স্যালারি পাই, তারপরে 2019-এর ডিসেম্বরে আমরা কনফার্মেশন পাই আমাদের সার্ভিসে। এই পুরো বিষয় সম্পর্কে কেউ কি অ্যাওয়ার ছিল না? তখন কি তারা কোনো মামলা করতে পারেনি? এতদিন পরে এসে মামলা করছে, এইটাই তিনি আর কি বলতে চাইলেন। তখন মহামান্য বিচারপতি একটু মানে ঠাট্টার ছলেই বললেন যে দ্যাট ইজ হোয়াই ইউ আর হেয়ার। তখন আইনজীবী কল্যাণ ব্যানার্জি বললেন যে মাই লর্ড, ডোন্ট রিকোয়ার টু হেয়ার দ্য ম্যাটার, সেট অ্যাসাইড দ্য জাজমেন্ট অ্যান্ড সেন্ড ইট ব্যাক টু দ্য লার্নেড সিঙ্গেল বেঞ্চ ফর হেয়ারিং এগেন। অর্থাৎ এই যে ম্যাটারটা, এই ম্যাটারটা ডিভিশন বেঞ্চে আর হেয়ারিং করার প্রয়োজন নেই, এটাকে সেট অ্যাসাইড করে দেওয়া হোক এবং সিঙ্গেল বেঞ্চে পাঠানো হোক। তার কারণ এখানে সিঙ্গেল বেঞ্চ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করেছে, আমাদেরকে পার্টেই করেনি সিঙ্গেল বেঞ্চে, আমাদেরকে শোনাই হয়নি। তারপরে 10th ডিসেম্বর 2019 সালের একটি অর্ডার বা একটি জাজমেন্ট দেখান আইনজীবী কল্যাণ ব্যানার্জি, যেখানে এ ব্যাচ অফ রিট পিটিশন ফাইলড হয় কলকাতা হাইকোর্টে। চ্যালেঞ্জ করা হয় 2016 সালের নিয়োগকে। অনারেবল জাস্টিস তৎকালীন অরিজিৎ ব্যানার্জি তিনি কিন্তু ডিসমিসড করে দিয়েছিলেন এই সেট রিট পিটিশনগুলো, যেগুলো চ্যালেঞ্জ করা হয়েছিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়াকে প্রাথমিকের, মূলত ডিলে এবং ল্যাচেসের গ্রাউন্ডে, এবং সাকসেসফুল ক্যান্ডিডেটদেরকে পার্টি করা হয়নি এই গ্রাউন্ডে, এবং তাদের সার্ভিসকে ডিস্টার্ব করা হবে না এই গ্রাউন্ডে। এখন একটি কোঅর্ডিনেট বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 2019 সালে ডিসমিসড করে দিয়েছিলেন মামলা, তাহলে অন্য একটি কোঅর্ডিনেট বেঞ্চ কিভাবে সেটা গ্রহণ করলো? এই প্রশ্নটা কিন্তু কল্যাণ ব্যানার্জি আইনজীবী তিনি কিন্তু মহামান্য বিচারপতির কাছে তুললেন। এই সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করলেন যে ওয়াজ ইট প্লেসড, অর্থাৎ এই জাজমেন্টটা কি প্লেসড করা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে? তখন আইনজীবী কল্যাণ ব্যানার্জি বললেন যে আই ওয়াজ নট পার্টি, আমরা বলতে পারবো না, আমরা সেখানে পার্টি ছিলাম না। পরে অ্যাডভোকেট জেনারেল বোর্ডের পক্ষ থেকে যিনি ছিলেন তিনি জানালেন যে তিনি এই জাজমেন্টটি প্লেসড করেছিলেন সিঙ্গেল বেঞ্চে, কিন্তু সেটি রেকর্ড করা হয়নি। এরপরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন যে মাই লর্ড,
12 সেপ্টেম্বর 2022 সালে ডব্লিউপিএ ফাইল করা হয় এবং এই 2016 সালে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জ করা হয়। এতদিন পর এসে 28শে নভেম্বর 2022-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কে তারা মার্কস আপলোড করে। সিঙ্গেল বেঞ্চে আমরা পার্টি ছিলাম না, কিছুই বলতে পারিনি। এখন ফার্স্ট দেখা হোক যে আদৌ রিট পিটিশন গ্রহণযোগ্য কিনা। জাস্টিস অরিজিৎ ব্যানার্জি তো এই সংক্রান্ত মামলা আগেই খারিজ করেছিলেন, ফলে অন্য বেঞ্চে এত ডিলে হওয়া সত্ত্বেও কেন মামলা গৃহীত হলো? উই ডোন্ট গো বাই ইমোশন, উই গো বাই ল। ল ইজ ব্লাইন্ড, অন হ্যাজ টু ফলো ল, নো পারসেপশন, নাথিং, অনলি ল। এই পুরো বিষয়টা কিন্তু আইনজীবী কল্যাণ ব্যানার্জি বললেন। তারপরে কল্যাণ ব্যানার্জি যেটা বললেন যে জাস্টিস হিরণময় ভট্টাচার্যর বেঞ্চেও কিন্তু 2016 সালের মামলা গেছিল এবং সেখানেও কিন্তু জাস্টিস হিরণময় ভট্টাচার্য তিনি কিন্তু সেই মামলাটাকে ডিসমিসড করে দিয়েছিলেন। পরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি 19শে মে 2023 সালের ডিভিশন বেঞ্চের অনারেবল জাস্টিস তালুকদারের অর্ডারটি দেখালেন, যেখানে সার্ভিস টার্মিনেশনের উপরে স্টে দেওয়া হয়েছিল কিন্তু সিলেকশন প্রসেসকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো। তারপরে সেই সিলেকশন প্রসেসকে যে চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চও, সেইটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে এসএলপি হয়েছিল, সেই এসএলপিতে যে অর্ডার হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সেটি দেখালেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি, যেখানে সিলেকশন প্রসেস নেওয়াকে সেট অ্যাসাইড করে অনারেবল সুপ্রিম কোর্ট এবং চাকরিহারাদের যে শোনা হয়নি এই বিষয়টাতে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়েছে এটা বলে সুপ্রিম কোর্ট এবং চাকরিহারাদের পার্টি করে শুনানি করার নির্দেশ দেন মহামান্য সুপ্রিম কোর্ট। এরপরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি যেটা বললেন যে উই হ্যাভ নট হেয়ার্ড, অর্থাৎ তাদেরকে শোনা হয়নি। লার্নেড সিঙ্গেল জাজ রিলাইড আপন ডিফারেন্ট উইটনেসকে এভিডেন্স হিসাবে রিলাই করেছেন। ডিড আই গেট টু ক্রস এক্সামিন দেম, অর্থাৎ তারা কি ক্রস এক্সামিন করতে পারবেন সেই উইটনেসদেরকে? যে উইটনেসদের ভিত্তিতে বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, সেই উইটনেসগুলোকে কি তারা ক্রস এক্সামিন করতে পারবেন? জাজমেন্ট রিকোয়ার্ড টু বি সেট অ্যাসাইড, অর্থাৎ যে জাজমেন্টটি দিয়েছিলেন অনারেবল সিঙ্গেল বেঞ্চ সেটিকে সেট অ্যাসাইড করা উচিত। এবং পরিষ্কারভাবে কল্যাণ ব্যানার্জি যেটা বললেন যে বোর্ডের উপরে তারা নির্ভরশীল নয়, বোর্ড কি করবে সেটা তাদের ব্যাপার। বোর্ড সিঙ্গেল বেঞ্চে কেন বলেনি যে মামলার মেরিট ও গ্রহণযোগ্যতা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, বোর্ড কেন আমাদের পার্টি করতে বলেনি, এই বিষয়টা নিয়ে কিন্তু বোর্ডকেও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করালেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। পরে সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট সাইট করলেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি এবং তিনি যেটা বললেন যে তাদেরকে শোনা হয়নি, তারা ক্রস এক্সামিন করতে পারেননি উইটনেসদেরকে, ফলে এই জাজমেন্টটিকে সেট অ্যাসাইড করে নতুন করে পার্টি করে মামলা শোনা হোক। সুপ্রিম কোর্টের জাজমেন্টের কিছু পোর্শন তিনি পড়তে লাগলেন, মূলত পার্টি না করে যদি মামলার রায় হয় তাহলে কি হয় সেই বিষয়টা। তারপরে জাস্টিস অরিজিৎ ব্যানার্জি যে জাজমেন্টটি দিয়েছিলেন 2019 সালে, যেখানে মূলত 2016 সালের নিয়োগ প্রক্রিয়া ডিসমিসড করা হয়েছিল ডিলে এবং ল্যাচেসের গ্রাউন্ডে, সেই জাজমেন্টটি পড়তে লাগলেন। তারপরে মহামান্য কলকাতা হাইকোর্টের জাস্টিস হিরণময় ভট্টাচার্য যে জাজমেন্টটি দিয়েছিলেন মূলত 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় রিজার্ভেশন পলিসি নিয়ে যে মামলাটি করা হয়েছিল সেটিকে জাস্টিস হিরণময় ভট্টাচার্য যেটাকে ডিসমিসড করে দিয়েছিলেন, সেই জাজমেন্টটি তিনি পড়লেন এবং তিনি যেটা বললেন যে এই যে দুটো কোঅর্ডিনেট বেঞ্চ তারা যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হয়েছিল সেগুলোকে তারা ডিসমিসড করে দিয়েছিল, শোনেনি, কিন্তু ওই যে সিঙ্গেল বেঞ্চ থেকে যে অর্ডারটি এসছে তিনি কেন শুনলেন এবং কেন পার্টিকুলার ওই কোর্টেই মামলাটা করা হয়েছিল। এরপরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বললেন যে আমাদের ভারতবর্ষের যিনি বর্তমান সিজিআই রয়েছেন তিনি বলেছেন যে এটা আনফর্চুনেট যে আমাদের দেশে কোনো জাজ তিনি রিজাইন করে পলিটিক্সে জয়েন করছেন, এটা খুব আনফর্চুনেট। তো এই বিষয়টা বলার পরে মহামান্য বিচারপতি বললেন যে হোয়াই আর ইউ গোয়িং টু দিস ইস্যু, অর্থাৎ আপনি কেন এইসব ইস্যু নিতে যাচ্ছেন, আপনি যে ফ্যাক্ট রয়েছে সেগুলো নিয়ে স্ট্রিক্টলি বলুন। এরপরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি আবারও সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট সাইট করতে লাগলেন, বিশেষ করে অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচির একটি জাজমেন্ট তিনি সাইট করলেন। তারপরে তিনি যেটা বললেন যে লার্নেড সিঙ্গেল বেঞ্চ এই যে ধরনের জাজমেন্ট যেগুলো তিনি সাইট করলেন সেগুলো তিনি তার জাজমেন্টে রেফারই করেননি, তিনি বলেছেন যে সেগুলো নাইসিটিস অফ লর মধ্যে পড়ছে না। এবার তিনি নাইসিটিস অফ ল নিয়ে কিন্তু একটা বড় বক্তৃতা দিলেন যে নাইসিটিস অফ ল একজন বিচারপতিকে বুঝতে হবে, সে যদি নাইসিটিস অফ ল যদি না বোঝে তাহলে কিন্তু তার মানে জজ হওয়ার যোগ্যতাই নেই। কেউ যদি সেটা না আন্ডারস্ট্যান্ড করে দেন হি ডোন্ট ডিজার্ভ টু রিমেন অ্যাজ এ জাজ, এরকম করে তিনি বললেন।
তো এই সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বললেন যে মিস্টার বন্দ্যোপাধ্যায়, কেন আপনার প্লিডিংয়ে এসব বলছেন? একজন ব্যক্তি একটি জাজমেন্ট দিয়েছেন, যখন পার্থ চ্যাটার্জির ম্যাটারে শুনানি চলছিল তখনও এই সব বিষয়ে বলা হয়েছিল, আমি কিন্তু শুনানি স্টপ করেছিলাম। আইনজীবী কল্যাণ ব্যানার্জি তখন বললেন যে মাই লর্ড, আমি তো নাইসিটিস অফ ল নিয়ে বলছি। তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বললেন, আমরা সেটা বুঝেছি। এরপরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি আবারও সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট সাইট করতে লাগলেন, মূলত ডিলে এবং ল্যাচেস এর গ্রাউন্ডে সুপ্রিম কোর্ট যে সমস্ত জাজমেন্ট দিয়েছিল সেই সমস্ত জাজমেন্টগুলো। অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী কল্যাণ ব্যানার্জিকে বললেন যে আপনি 165 এভিডেন্স অ্যাক্ট নিয়ে বলুন, আমরা সেটা শুনতে চাই। তো এই সময় আইনজীবী কল্যাণ ব্যানার্জি বললেন যে মাই লর্ড, এখানে জাজমেন্টে একটি বিষয় রেফার করা হয়েছে, সিবিআই রেফার করা হয়েছে এবং সিবিআই এর যে বিষয়টা সেটা বারবার বলা হলেও সিবিআই কি মেটেরিয়াল পেয়েছে তা কিন্তু জাজমেন্টে নেই। যদিও আমরা অনুমানও করি যে সিবিআই রিপোর্ট দিয়েছে, কিন্তু তার রিপোর্টের কি কোনো এভিডেন্সিয়াল ভ্যালু রয়েছে? সেই রিপোর্ট তো আমরা দেখিনি। রিপোর্টের কি কোনো এভিডেন্সিয়াল ভ্যালু আছে? এরপরে তিনি আবারও কিছু সুপ্রিম কোর্টের জাজমেন্ট সাইট করলেন এবং তিনি বললেন যে মাই লর্ড, ওপিনিয়নের ভিত্তিতে কি কারোর চাকরি বাতিল হতে পারে? সেটা তো প্রুভডও নয়। আমার ক্লায়েন্টদের বিরুদ্ধে কি কোনো অফেন্স আছে? আমার ক্লায়েন্টসদের কি উইটনেসে ডাকা হয়েছে? এগুলো বলার পরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি এবার 165 এভিডেন্স অ্যাক্ট নিয়ে বলতে লাগলেন। তিনি যেটা বললেন যে মাই লর্ড, 165 এভিডেন্স অ্যাক্ট অনারেবল জাস্টিস যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু সেখানে ক্রস এক্সামিনের সুযোগ থাকতে হবে। তারা ক্রস এক্সামিন করতে পারেননি। এরপরে তিনি জাস্টিস তালুকদারের জাজমেন্ট দেখালেন 165 নিয়ে। তারপরে তিনি যেটা বললেন যে উইটনেসকে ফার্স্ট অ্যাডভোকেটরা প্রশ্ন করবে, ক্রস এক্সামিন করবে এবং তিনি বললেন যে জাজ ডেকে উইটনেসদের ডেকে এভাবে প্রসিকিউটরের ভূমিকায় প্রশ্ন করতে পারে না। জাজ ক্যান নট বি অ্যাক্ট অ্যাজ এ প্রসিকিউটর। এবং তিনি প্রশ্ন তুললেন যে 165 যে এভিডেন্স অ্যাক্ট প্রয়োগ করে সিঙ্গেল বেঞ্চে যে বিচার প্রক্রিয়াটি হয়েছিল সেটা কি প্রপার প্রসিডিউর ফলো করে হয়েছিল? তখন মহামান্য বিচারপতি বললেন যে প্রপার প্রসিডিউর ফলো বলতে গেলে কি বোঝাচ্ছেন? এটা তো অনারেবল জাস্টিসের ডিসক্রিপশনের মধ্যে পড়ে। তখন কল্যাণ ব্যানার্জি বললেন, তিনি বললেন যে মাই লর্ড, এটা অনারেবল জাস্টিসদের ডিসক্রিপশনের মধ্যে পড়লেও সেখানে কিন্তু একটা প্রসিডিউর মেনটেন করতে হয়। সেখানে কিন্তু ক্রস এক্সামিনের সুযোগ থাকে এবং জাজ সেখানে কিন্তু প্রসিকিউটরের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না। এরপরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট সেই জাজমেন্ট নিয়ে এবার তিনি কিছু ত্রুটি বিচ্যুতি তুলে ধরতে লাগলেন। তিনি যেটা বললেন যে সিঙ্গেল বেঞ্চ যেটা বলেছে তার জাজমেন্টে গোটা পশ্চিমবঙ্গের একটাই কাট অফ ধরেছে, কিন্তু এই যে প্রাথমিক নিয়োগ 2016 সালে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছে এবং সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন কাট অফ ছিল। অতএব সেই জায়গায় কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গলের একটাই কাট অফ ধরা ঠিক নয় এবং তার সপক্ষে তিনি রুল 8 এর সাব রুল 5 প্লেস করেন, যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশনের কথা বলা হয়েছে। তারপরে তিনি বলেন যে কোর্ট বোর্ডের কাছে ইনফরমেশন চাইছে, এগুলো কিন্তু আরটিআই অ্যাক্টের মাধ্যমে চাইতে হয়। তাহলে আরটিআই অ্যাক্টকে বাইপাস করে কোর্ট সরাসরি বোর্ডের কাছে বলছে এটা দাও সেটা দাও, এটা কিভাবে হতে পারে? এরপরে আইনজীবী কল্যাণ ব্যানার্জি অ্যাপটিটিউড টেস্ট নিয়েও তিনি বললেন যে মাই লর্ড, অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে কাউকে ডেকে 165 এভিডেন্স অ্যাক্টে বলা হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি তার ভিত্তিতে বলা হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। তো এখানে তো তারা ক্রস এক্সামিনের সুযোগই পাননি। এছাড়াও 165 এর যে এভিডেন্স অ্যাক্ট তার প্রসিডিউরটাই যদি সঠিক না হয় তাহলে এই যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি এটা বলা হচ্ছে এটাও তাহলে সঠিক নয়। এবং তিনি বলেন যে অনারেবল হাইকোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং অথরিটির ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না একটি সিলেকশন প্রসেসের মধ্যে। এবং এই সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বললেন যে জাজমেন্টের প্যারাগ্রাফ 16টা পর্যন্ত, তো জাজমেন্টের প্যারাগ্রাফ 16তে যেটা লেখা ছিল যে থার্ড পার্টি এজেন্সি দিয়ে নিয়োগ করেছে প্রাথমিক বোর্ড। তো এই জায়গায় আইনজীবী কল্যাণ ব্যানার্জি বললেন যে মাইলট, এই পার্টটা নিয়ে বোর্ডের আইনজীবী বলবেন, এটা নিয়ে আমরা কিছু বলবো না। এরপরে সবশেষে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বললেন যে হোয়াট দ্য রং আই হ্যাভ কমিটেড। যদিও অনুমান করে নেওয়া হয় যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, তাহলেও তার দায় কি আমাদের? আমরা 10 বছর চাকরি করছি। এখানে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বলছেন চাকরি বিক্রি হয়েছে, কিন্তু এর এভিডেন্স কোথায়?
এটা টিভি শোতে যদি ডিসকাশন চলতো তাহলে যদি কেউ বলতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা জাজমেন্টে যখন কিছু বলা হয় তখন তার সপক্ষে প্রমাণ থাকতে হয়। এবং তিনি বলছেন যে এই জাজমেন্টটা দেওয়া হয়েছে শুধুমাত্র অ্যালিগেশনের ভিত্তিতে, কিন্তু সেই অ্যালিগেশনগুলোকে তো প্রুফড হতে হবে। তো এই বলে কিন্তু মোটামুটিভাবে কল্যাণ ব্যানার্জি এই বিষয়গুলো তুলে ধরলেন। মূলত যাদের চাকরি বাতিল হয়েছিল সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের দ্বারা, তাদের হয়ে তিনি আজকে বক্তব্য রাখলেন। তো মোটামুটিভাবে তিনি এভাবে আজকে বক্তব্য শেষ করলেন। এরপরে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী পরবর্তী শুনানির জন্য কতগুলো অ্যাপ্লিকেশন যে ফাইল হয়েছে তাদের পক্ষে কারা কারা বলবেন এটা জানতে চাইছিলেন। সে সময় আইনজীবী ফিরদৌস শামীম তিনি উঠে দাঁড়ালেন। তিনি বললেন যে মাইলট, সিঙ্গেল বেঞ্চে অনেকগুলো রিট পিটিশন তাদের পেন্ডিং আছে। 2016 সালের নিয়োগ নিয়ে তারা মামলা করেছিলেন। তারা এই মামলায় অ্যাডেড পার্টি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফাইল করেছিলেন। তো অন্যরা এই সময় অন্য আইনজীবীরা তারা আপত্তি জানাচ্ছিলেন, কিন্তু মহামান্য বিচারপতি দেখলাম এতে একটু রুষ্টই হলেন। তিনি বললেন যে তিনি তো এখন কোনো ফাইনাল জাজমেন্ট দিচ্ছেন না, তাহলে এত আপত্তি কিসের। তো এরপরে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী যেটা বলতে চাইলেন যে এই মামলায় 44টি অ্যাপিল রয়েছে, প্রায় 86টির কাছাকাছি অ্যাপ্লিকেশন রয়েছে। তো এইগুলো কারা শুনানি করবেন, কারা কাউন্সিল রয়েছে, সেই বিষয়টা তিনি জানতে চাইছিলেন। তো মূলত এই নিয়েই কথা হলো যে কোন প্রসিডিংয়ে এত অ্যাপ্লিকেশনের শুনানি করানো যাবে। তো মোটামুটিভাবে এটা স্থির হলো যে এইগুলো মূলত যা অ্যাপ্লিকেশন রয়েছে তাদেরকেও বলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে ক্ষেত্রে কোনো রিপ্লাই যদি থাকে তাহলে অ্যাপেলেন্ট যারা রয়েছেন তারা দেবেন। তো মোটামুটিভাবে আজকে কল্যাণ ব্যানার্জি বললেন। পরবর্তী শুনানি আমরা ওয়েবসাইটে দেখলাম যে 1 জুলাই কিন্তু রাখা হয়েছে। তো আজকে প্রাথমিক যে 32,000 চাকরি বাতিল মামলায় যা যা হয়েছে আমি কিন্তু ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।